প্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন জানার আছে অনেক কিছু। অনুষ্ঠান যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় শ্রোতা, শুরু করছি আজকের পর্ব মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়। গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। কক্সবাজারে স্থানীয় জনগোষ্ঠীর জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি সোমবার সকাল 10:30 প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। রেডিও সেট মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও শুনতে পারবেন অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন জানার আছে অনেক কিছু অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের কাছে বলবো এমন একটি গল্প যার মাধ্যমে জানতে পারবো মশার কাছে কিভাবে পরাস্ত হচ্ছে মানুষের জীবন। গাছ ও ফুলকে ভালোবেসে জীবন দিতে হলো এক কিশোরীকে। গল্পটি অদ্ভুত শোনালেও তা বাস্তবেই ঘটেছে। সেই কিশোরীটি অনেক যত্ন করে বাসার বারান্দায় টবে ফুল ও ফলের গাছ লাগানো শুরু করে। সকাল সন্ধ্যা বা রাতে যখনই সময় পায় গাছে হাত বুলিয়ে দেয়, নিয়ম করে পানি দেয়। কিন্তু টবে জমে থাকা পানিতেই যে মশার বংশ বিস্তার হচ্ছে তা তাকে তা প্রতিনিয়ত কামড় দিয়েছে তা সে খেয়ালই করেনি। কিছুদিন পর প্রচণ্ড জ্বর আসলো। এই সময় অনেকেরই জ্বর হচ্ছে ভেবে খুব বেশি একটা গুরুত্ব দিল না। মনে করল ওষুধ খেলে এমনিই ভালো হয়ে যাবে। তার হলো না। কয়েকদিনের মধ্যেই তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হলো। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তার বাবা মা মশা তাড়াতে ঘরের ভেতর সকল ধরনের প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু বুঝতেই পারেননি যে তাদের বারান্দাতেই মশা অনেক আরামে বসবাস করছে। গাছের যত্নের পাশাপাশি মেয়েটি যদি টবের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখত, তাহলে হয়তো ডেঙ্গু জ্বরে অকালেই তাকে প্রাণ দিতে হতো না। তাই পরিবারের সকল সদস্যরই প্রয়োজন শিশু এবং কিশোর কিশোরীর দিকে বিশেষ খেয়াল রাখা। মশার কামড় খেয়ে ডেঙ্গু জ্বরে আর একটিও প্রাণ আমরা হারাতে চাই না। রোগ হলে রোগের চিকিৎসাও রয়েছে। তাই মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া থেকে সুরক্ষা পেতে হলে এখনই সময় আশপাশের রাস্তাঘাট, বাড়ি, ড্রেন পরিষ্কার করে মশার বংশ বিস্তার রোধ করা। এই মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় শিশুদের সুস্থ রাখার জন্য কী করা প্রয়োজন তা নিয়ে মতামত বিনিময় করতে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাব থেকে কিশোর বন্ধু আব্দুল্লাহ আবরার হাকিম ইনান। কেমন আছো ইনান? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমার কাছে জানতে চাইব, বাড়িতে মশা তাড়াতে কী ব্যবহার করা হয়? নিম, পুদিনা পাতা, তুলসী, রসুন, গাঁদা ফুলের গাছ মশা তাড়াতে পারে কি? পারলে সেগুলো নিয়ে কিভাবে স্কুলে গবেষণা করা যায়? ধন্যবাদ। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ দিচ্ছি এবং বাংলাদেশ বেতারকে ধন্যবাদ দিচ্ছি এমন একটি প্রাসঙ্গিক ও কার্যকরী বিষয়ে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান আয়োজনের জন্য। সেই সাথে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি জানতে চেয়েছেন যে বাড়িতে মশা তাড়াতে কী ব্যবহার করা যায়। আসলে আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে মশার উপদ্রব থেকেই যায় এবং যেসব বাড়ির আশেপাশে ঝোপঝাড় রয়েছে, বিশেষ করে শহুরে বাসাবাড়ি যেখানে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা থাকে না, এই কারণে প্রায় প্রত্যেকটি বাড়িতেই মশার সমস্যা রয়েছে। এটি মূলত খোলা পাত্রে জমা পানি এবং বিভিন্ন ক্ষেত্রেও, যেমন ডাবের খোলা খোসায় জমা বৃষ্টির পানি, খোলা ড্রেন থেকেও এবং সর্বোপরি মানুষের অসতর্কতার ফলে খোলা স্থানে জন্ম নেয়, যা পরবর্তীতে খুব দ্রুত বংশবৃদ্ধি করে ফেলে। এই সমস্যা রোধে গ্রামীণ পর্যায়ে দেখা যায় যে গ্রামীণ গৃহকর্ত্রীরা বাড়ির আশেপাশে ঝোপঝাড় নিয়ে সতর্ক থাকেন। সারাদিনে গৃহস্থলীর কাজের পাশাপাশি জানালার পাশে পরিষ্কার রাখার ব্যাপারটিও তারা খেয়াল করেন। একই সাথে তাদের মাঝে যে মশা থেকে সুরক্ষিত থাকার জন্য মশারি ব্যবহারের একটি প্রবণতাও আমরা লক্ষ্য করি। কিন্তু শহুরে বাসায় দেখা যায় কি, বাড়ির গৃহকর্ত্রীরা অফিস করে, ফলে সারাদিন অফিস থেকে এসে বাড়িতে মশার উপদ্রব তাদের জন্য একটি বাড়তি সমস্যায় রূপ নেয়। আর শহরে ড্রেনের যথাযথ পদক্ষেপ না নেওয়া, যেমন ড্রেনের ঢাকনা না দেওয়ার ফলে মশার উপদ্রবটাও বেশি হয়ে যায়।
একই সাথে গ্রামীণ কর্তৃরা নিজ উদ্যোগে চারিপাশ পরিষ্কার রাখার যে প্রবণতা সেটি শহরে তেমন দেখা যায় না, আর তেমন একটা সময় কিংবা সুযোগ থাকে না। তবে শহরে কর্তৃরা মশা থেকে সুরক্ষিত থাকতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন, যেমন বিভিন্ন ধরনের মশা বিতারক স্প্রে তারা ব্যবহার করে থাকেন, একই সাথে লিকুইড মসকুইটো ভ্যাপোরাইজার তারা ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে মশারি ব্যবহারই সবথেকে নিরাপদ একটি পদ্ধতি, কেননা যেসব স্প্রে কিংবা লিকুইড ভ্যাপোরাইজার ব্যবহার করা হয় সেখানে একটি প্রশ্ন থেকে যায় যে সেসব স্প্রে কিংবা ভ্যাপোরাইজারের যেই উপকরণগুলো রয়েছে সেগুলো আমাদের কতটুকু স্বাস্থ্যসম্মত, সেই প্রশ্নটি থেকে যায়। এক্ষেত্রে যেহেতু মশানাশক উপকরণ থাকে তাই এটি মানব স্বাস্থ্যের জন্য একটি ঝুঁকিপূর্ণ বলে মনে করছি, এবং যে কারণে সবসময় আমাদের এসব জিনিসপত্রের ব্যবহারে সচেতন এবং সচেষ্ট থাকা জরুরি। আর পৃথিবীতে যত সমস্যা রয়েছে সব কিছুরই সমাধান রয়েছে, এবং প্রাকৃতিক যে সকল সমস্যা রয়েছে সব কিছুর সমাধান প্রকৃতিই আমাদেরকে সুযোগ করে দিয়েছে। এক্ষেত্রেও একই, আমরা প্রকৃতি থেকে প্রাপ্ত নিম, পুদিনা পাতা, তুলসী, রসুন ও গাঁদা ফুলের গাছ ব্যবহার করে মশা নিবারণ করতে পারি। যদি বলা হয় যে নিমের ব্যবহার, যখন আমরা নিম তেল যখন শরীরে মাখি তখন আমাদের মশার কামড় থেকে রক্ষা পেতে পারি। এছাড়া আমরা লেবুতে যদি লবঙ্গ গেঁথে বাড়ির কর্নারে রেখে দিই তাহলে কিন্তু আমরা মশা থেকে বাঁচতে পারি। আরেকটি বিষয় যে এ নিয়ে বিদ্যালয়ে কিভাবে গবেষণা করা যায়, আসলে পুরো দেশকে যখন একটি আপনি বিষয় জানাতে চাইবেন তখন প্রধান মাধ্যম হিসেবে কাজ করবে বিদ্যালয়। বিদ্যালয়ে যখন আপনি এই বিষয় নিয়ে জানাবেন, তথ্যটি তাদের মাঝে জানাবেন, তখন তাদের প্রতিটি পরিবারেই সেটি জেনে যাবে, কারণ শিক্ষার্থীরা প্রত্যেকে এক একটি পরিবার থেকে এসেছে, সহজেই তথ্যটি সবার কাছে পৌঁছে যায়। এক্ষেত্রে যদি নিম, পুদিনা পাতা, তুলসী, রসুন ইত্যাদি নিয়ে সচেতনতামূলক কোনো তথ্য খবরাখবর জানাতে চান তবে তাহলে আপনি শিক্ষার্থীদের মাধ্যমে বিদ্যালয়ে জানাতে পারেন। একইভাবে যদি গবেষণাও করতে হয় তবে বিদ্যালয়ে করলে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা সেই বিষয়ে অংশগ্রহণ করতে পারবে এবং গবেষণা কাজে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারবে এবং আরও বেশি তারা সচেতনতা আত্মস্থ করতে পারবে। বর্তমান সময়ে প্রত্যেকটি বিদ্যালয়ে যেহেতু বিজ্ঞানাগার প্রস্তুত রয়েছে এবং নতুন কারিকুলামের আওতায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তাদের ব্যবহারিক জ্ঞানের অংশ হিসেবে বিজ্ঞানাগার ব্যবহারের একটি সুযোগ তাদের মাঝে তৈরি হচ্ছে। একই সাথে বিদ্যালয়ে নিউট্রিশন ক্লাবের মতো ক্লাব থাকায় তারা সহজেই সেসব গবেষণা করতে পারবে এবং আগামীতে এই গবেষণা তাদের বিজ্ঞান মনস্ক সমাজ সংস্কারমূলক মানসিকতা তৈরিতে এই গবেষণা ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। আপনার ধন্যবাদ তোমাকে অসম্ভব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। প্রিয় শ্রোতা, মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়ে শিশুদের সুস্থ রাখতে করণীয় তা নিয়ে শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তর ও মতামত বিনিময়ের জন্য বিশেষজ্ঞ অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অসীম সূত্রধর, মেডিকেল অফিসার, জরুরি বিভাগ, জেলা সদর হাসপাতাল, কক্সবাজার। আপনার কাছে জানতে চাইব মশা তাড়াতে কয়েল, স্প্রে, রেপেলেন্ট প্রভৃতি শিশু স্বাস্থ্যের কিভাবে ক্ষতি করতে পারে। অনেক বছর আগে কিভাবে প্রাকৃতিকভাবে মশা তাড়ানো হতো আর এখন কিভাবে এই পদ্ধতি ফিরিয়ে আনা যায়। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি প্রথমে যে আমাকে কোশ্চেনটি করেছেন যে আমরা বর্তমানে যেসব পদ্ধতি ব্যবহার করতেছি মশা তাড়ানোর জন্য, যেমন কয়েল কিংবা বিভিন্ন ধরনের স্প্রে কিংবা বিভিন্ন মসকিটো রিপেলেন্ট ইউজ করা হয়। আমি যদি প্রথমে বলি যে কয়েল এবং বিভিন্ন যে অ্যারোসলগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো হচ্ছে যে এগুলো থেকে যে ধোঁয়াটা বের হয় কিংবা অ্যারোসল থেকে যে ফিউমটা আসে, এগুলো আমাদের ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর। শুধু বাচ্চা না, শুধু ছোট বাচ্চা না, ঘরের মধ্যে যারা অ্যাডাল্ট থাকে কিংবা বয়স্ক মানুষ থাকে সবার জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ জিনিসগুলো, কারণ এই কেমিক্যালগুলো হচ্ছে আমাদের ফুসফুসকে সরাসরি আক্রান্ত করে। শুধু যে এগুলো মশা তাড়াচ্ছে সেরকম না, মানুষের সহ মানব দেহে সহ অনেক ক্ষতিকর প্রভাব ফেলতেছে। দেখা যাচ্ছে যে এগুলোর প্রভাবে পরবর্তীতে শ্বাসকষ্ট সহ নানান জটিল রোগ নিয়ে রোগীরা আমাদের কাছে আসতেছে। তারপরে যদি আমরা যে বিভিন্ন মসকিটো রিপেলেন্ট ইউজ করা হয়, যেগুলো দেখা যায় সরাসরি আমাদের স্কিনে ইউজ করি আমরা, সেগুলো থেকেও অনেক ধরনের চর্মরোগ এবং বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশান সহ নানান ঝুঁকিপূর্ণ রোগ দেখা দিচ্ছে। এই জন্য আমাদের সকলের উচিত যতটুকু সম্ভব কিংবা পুরোপুরিভাবেই এগুলো থেকে দূরে থাকা, এগুলো ব্যবহার আমরা কমিয়ে আনা। ইরান কিন্তু খুব সুন্দরভাবে বলেছে যে একটা কথা, যে যেমন সমস্যা আছে তেমনি সমাধানও আছে। প্রাকৃতিক উপায়ে আমরা সেই সমস্যাগুলোর সমাধান থেকে আসতে পারি। আমরা যদি বলি যে
নিয়মিত মশারি ব্যবহার করা। মশারি কিন্তু সবচেয়ে নিরাপদ এবং নিরাপদ, স্বাস্থ্যসম্মত, কিন্তু সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে মশারিটা যেন নিয়মিত পরিষ্কার করা থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন এখন করা হয়। মশারি যদি আপনার এখানে অনেক দিন অপরিষ্কার রাখা হয়, তাহলে সেই মশারি থেকেও কিন্তু অনেক ধরনের ফাঙ্গাস সহ নানান ধরনের জীবাণু ছড়াতে পারে। সেজন্য একটি পরিষ্কার মশারি একটি পরিবারের জন্য অনেক নিরাপত্তা দিয়ে থাকে। আবার দেখা যায় মশারি অর্ধেক ঝুলিয়ে রাখছে, আবার রাতে সেখান থেকে ব্যবহার করছে, সেটাও অস্বাস্থ্যকর একটা পদ্ধতি। অস্বাস্থ্যকর পদ্ধতি। সেই দিকটা থেকে আমরা হচ্ছে যে নিরাপদ থাকতে হবে। এখন যদি আমরা প্রাচীন পদ্ধতি বলে থাকি, প্রাচীনকালে সাধারণত মানুষ হচ্ছে যে মানে প্রকৃতির উপরই নির্ভরশীল ছিল, যেগুলো কিন্তু ইনান খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। যেমন পুদিনা, নিম, তুলসী ইত্যাদি এসব প্রাকৃতিক উপাদানের উপর মানুষ নির্ভর করত। সেই পদ্ধতিগুলোতে আমরা যদি সেই ভেষজ পদ্ধতিগুলোকে যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি গবেষণার মাধ্যমে, তাহলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই আমরা কমিয়ে আনতে পারবো। তার মানে আগে যে পদ্ধতিতে ব্যবহার হতো সেটা কিভাবে আধুনিকায়নের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি সেদিকে হচ্ছে যে গবেষণার মাধ্যমে, যেমন আমরা যেরকম বলেছিলেন যে একটি স্কুলের মাধ্যমে, বিদ্যালয়ের মাধ্যমে হচ্ছে জানাতে পারি আমরা। একটি বিদ্যালয়ে যদি একটা কোয়েশ্চেন এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। নমস্কার, আমি সতর্কা বড়ুয়া। আমি কৈশোরের অপ্রদূত বেতাশ্রোতা ক্লাবের একজন সদস্য। আমি উখিয়া নলবনিয়া থেকে বলছি। আমার একটি প্রশ্ন হলো, আমাদের বাড়ির পাশে নালা পচা ডোবা থাকে, সেখানে মশারা বংশ বিস্তার করে। আমরা কিভাবে মশাগুলো প্রাকৃতিকভাবে দমন করতে পারি? জি, ধন্যবাদ। তো আমরা যে আলোচনায় ছিলাম উনি সম্মানিত শ্রোতা যে কোশ্চেনটি করেছেন সেই কোশ্চেনে আমরা আসতেছি। ইনান যেভাবে বলেছিল যে বিদ্যালয় থেকে শুরু করা, আসলে আমরা যদি নর্মালি চিন্তা করে থাকি, একটা বিদ্যালয়ে যদি আমরা একজন শিক্ষার্থীকে কোনো কিছু সচেতনতামূলক বার্তা দেই, সেটা কিন্তু শুধু ওই শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে না, পুরো একটি পরিবারকে দেওয়া হচ্ছে বার্তাটা। তার মানে হচ্ছে আমরা খুব অল্প সময়ের মাধ্যমে পুরো দেশের মধ্যে হচ্ছে সেই কথাটি ছড়িয়ে দিতে পারি। তারপরে যদি আমরা আরও অন্যভাবে চিন্তা করে থাকি যে আমাদের সম্মানিত শ্রোতা যে কোশ্চেনটি করেছেন যে নালা নর্দমা, আমরা যদি বর্তমানে আমাদের শহরের দিকে চিন্তা করি, সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে সে নালা নর্দমা এবং আরেকটা হচ্ছে ফুলের টব। ফুলের টব যদিও আমরা প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করে থাকি, কিন্তু সেই ফুলের টবগুলোতে জমে থাকা পানিগুলোতে হচ্ছে যে মশা লার্ভা ত্যাগ করে থাকে। সেই লার্ভাগুলো থেকে হচ্ছে মশা জন্ম নিচ্ছে, প্লাস হচ্ছে যে নালা নর্দমাগুলো আছে সেগুলোতে পানি জমে থাকার কারণে, পানির স্রোত নিয়মিত না থাকার কারণে হচ্ছে যে মশা খুব সহজেই বংশ বিস্তার করতে পারতেছে। সেই জিনিসগুলো থেকে এখানে হচ্ছে যে শুধু যে সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে সেরকম না, সেখানে পদক্ষেপ শুধু সরকারের পক্ষ থেকে আসলে হবে না, পদক্ষেপ আসতে হবে সাধারণ জনগণের পক্ষ থেকে। ব্যক্তি উদ্যোগটা এখানে অনেক বড় ফ্যাক্ট। কারণ হচ্ছে যে নালা নর্দমা সরকার তৈরি করে দিতে পারবে, কিন্তু সেই নালা নর্দমায় যেন ময়লা না জমে থাকে, যেমন প্লাস্টিক এইসব জিনিস যদি আমরা নালা নর্দমায় না ফেলি, তাহলে হচ্ছে কিন্তু নালা নর্দমাগুলো পূর্ণ হবে না। বিশেষ করে আমরা যেমন বর্ষাকালে দেখি, কিংবা বর্ষার পরবর্তী সময় কিন্তু মশার প্রকোপটা বেড়ে যায়। যেমন বর্তমানে কিন্তু আমরা ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী পাচ্ছি। কক্সবাজারই আমরা ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী পাচ্ছি। আপনি যেমন গত বছরে কিন্তু একটা ডেঙ্গু মহামারী গিয়েছে, আমরা পার করে এসেছি। সেই দিকগুলো খেয়াল রেখে হচ্ছে যে আমরা ব্যক্তিগত উদ্যোগে যদি আমরা সেই সব প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে মশা বংশ বিস্তারটাকে রোধ করা, মশা বংশ বিস্তার রোধ করে তারপরে হচ্ছে যে নিরাপদ একটি প্রতিরোধ ব্যবস্থা আমরা নিজেরা তৈরি করা, তাহলে হচ্ছে যে আমরা একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবো। ধন্যবাদ। তো আমাদের শ্রোতা বন্ধু যেটা বলছিলেন যে মশা যেহেতু তাদের নালায় জন্ম নিচ্ছে, এটা প্রাকৃতিকভাবে তারা কিভাবে সমাধান করতে পারে? প্রাকৃতিকভাবে বর্তমানে হচ্ছে যে এইসব নালা নর্দমায় কিছু নিজেদের বাড়ির আশপাশের নালা নর্দমাগুলো, নিজেদের বাড়ির প্রথম কথা হচ্ছে যে সেসব নালা নর্দমাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর যদি যেমন পুকুর খালবিল থাকে কিছু, সেসব খালবিলে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করে থাকি, সেই মাছগুলো কিন্তু সেই মশা লার্ভাগুলোকে খেয়ে ফেলে। চমৎকার একটা উদাহরণ। আমরা আরেকটা প্রশ্নের দিকে যাচ্ছি, আপনাকে একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
আমি কৈশোরের অগ্রদূত বেতার ক্লাবের সদস্য। জি, বলুন, শুনতে পাচ্ছি। টেকওয়া থেকে বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে, মশা তাড়ানোর জন্য তো আমরা কয়েল ব্যবহার করি, এটি ছোট বাচ্চার জন্য কতটুকু ক্ষতিকর? জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, উনি খুব সময়োপযোগী একটি কোশ্চেন করেছেন, ধন্যবাদ ওনাকে। কয়েল হচ্ছে যে, আপনি যদি নর্মালি চিন্তা করি, যে কয়েল হচ্ছে যে আমাদের পরিবেশের প্রকৃতির মধ্যে অক্সিজেন লেভেলটাকেও কমিয়ে দেয়। তার পাশাপাশি হচ্ছে যে আমাদের যে ফুসফুসের কার্যকরী ক্ষমতাটাকেও কমিয়ে দেয়। আমরা যদি একটা শিশুর কথা চিন্তা করি, সে হচ্ছে একটি ডেভেলপিং পর্যায়ে থাকে, তখন তার ফুসফুস বা পুরো শরীরই হচ্ছে যে একটি ডেভেলপিং পর্যায়ে থাকে, তখন তার সেই যে ডেভেলপমেন্টটা বাধাগ্রস্ত হয়ে আলটিমেটলি একটি শিশু শ্বাসকষ্টের মতো দেখা যাচ্ছে সে অনেক ছোট বয়স থেকেই অ্যাজমায় আক্রান্ত হয়ে যাচ্ছে। তাছাড়াও অন্যান্য শ্বাসকষ্ট, যেমন এটা থেকে তার নিউমোনিয়া সহ অন্যান্য আরও অনেক, এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ নানান স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। সেই জন্য হচ্ছে যে এই কয়েল জিনিসটা থেকে যতটুকু সম্ভব আমাদের দূরে থাকাটাই উচিত। অনেক সময় দেখা যায় যে আমরা কয়েল ব্যবহারের পরে ধোঁয়াটায় বড় মানুষদেরও অনেক মাথা ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। কারণ কয়েলের মধ্যে যেসব উপাদানগুলো ব্যবহার করা হয়, সেই উপাদানগুলো অত্যন্ত ক্ষতিকারক। তো আমরা যে আলোচনায় ছিলাম, যে আপনি বলছিলেন যে বাড়ির আশেপাশে যদি ডোবা থাকে, তাহলে সেখানে মাছ চাষের মাধ্যমেও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পারি। তো এটা তো একটা সামাজিক পদক্ষেপ। আরও কি ধরনের সামাজিক পদক্ষেপ হতে পারে? সামাজিক পদক্ষেপগুলো হতে পারে, যেমন ধরেন আমরা সেই ডোবাগুলোকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার মাধ্যমে, তারপরে দেখা যায় যে ডোবাতে অনেক কচুরিপানা জন্ম নেয়, সেই পানাগুলোকে নিয়মিত প্রসেসিংয়ের মধ্যে রাখা। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। জি, আমি উকিয়া অ্যাডুলেশন বেতার ক্লাব থেকে বলতেছি। আমার প্রশ্নটি হলো, বিভিন্ন কেমিক্যাল জাতীয় মশার কয়েলের পরিবর্তে এই বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? আপনার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করে বলুন, আমরা ঠিক বুঝতে পারিনি, হয়তো নেটওয়ার্ক প্রবলেম। আমার প্রশ্নটি হলো, বিভিন্ন কেমিক্যাল জাতীয় কয়েলের পরিবর্তে আমরা এর বিকল্প হিসেবে কি ব্যবহার করতে পারি প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর জন্য? আচ্ছা, ধন্যবাদ। উনি আসলে জানতে চাচ্ছেন যে আমরা যে কয়েলগুলো ব্যবহার করি, এই কেমিক্যালসগুলো ব্যবহার না করে প্রাকৃতিক কি কি উপাদান ব্যবহার করতে পারি। এগুলোর উত্তর কিন্তু আমাদের ছোট বন্ধু ইনান চলে দিয়েছে। এসেছে। হ্যাঁ, যেমন এই যে সে বলেছে নিমের তেল শরীরে মাখা, আসলে এটা অনেক স্বাস্থ্যসম্মত একটি উপায়। তারপর হচ্ছে লেবুর সাথে লবঙ্গ গেঁথে দেওয়া, এইসব পদ্ধতির মাধ্যমে, হ্যাঁ, লেবুর সাথে লবঙ্গ গেঁথে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সেখানে খেয়াল রাখতে হবে যে যদি কোনো খোলামেলা ঘর থাকে, সেই ঘরে সেটা কাজ করবে না। মানে সেই ঘর যেমন সাধারণত বিল্ডিংয়ের ভিতরেই কাজ করে, কিন্তু যারা যদি আপনি গ্রামের বাড়ির কথা চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হচ্ছে যে মশারির বিকল্প কোনোটাই নেই। মশারি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটি উপায়। তো আরেকটা শিক্ষার্থী আমাদের কাছে প্রশ্ন করেছিল যে এই যে স্বাস্থ্যকর পদ্ধতিতে মশা নিবারণের ক্ষেত্রে শিশু বা কিশোর কিশোরীরা বা আমাদের শিক্ষার্থীরা কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? ওদের ভূমিকা এখানে অনেক গুরুত্বপূর্ণ। ওরা হচ্ছে যে যেরকম অনেক শিশু কিশোরীর হচ্ছে যে শখ থাকে একটি বাগান করা, সেই বাগান করার পাশাপাশি সেই বাগানটিকে যদি তারা নিয়মিত পরিচর্যার মধ্যে রাখে, যেমন সেই বাগানটি যেন ঝোপঝাড়ের রূপ না নেয়, সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। প্লাস হচ্ছে যে তারা বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতার মাধ্যমে গবেষণামূলক কাজে অংশগ্রহণ করে প্রাকৃতিক উপায়গুলোকে আরও মানুষের জন্য সহজলভ্য করে তোলার পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে। যেমন এই যে নিম পাতা, তুলসী পাতা, এইসব প্রাকৃতিক জিনিসগুলোকে কিভাবে মানুষের জন্য সহজলভ্যভাবে মানুষ ব্যবহার করতে পারে এবং সেসব ব্যবহারটা কীভাবে শিখতে পারে, তারা সেই সামাজিক সচেতনতা একটি গণ আন্দোলনের মাধ্যমে একটি সামাজিক সচেতনতা তৈরি করতে পারে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিহা বিনতে কাদের, কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাব, কক্সবাজার মডেল হাই স্কুল থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটি হচ্ছে, মশাবাহিত রোগসমূহ কিভাবে প্রাকৃতিক উপায়ে দমন করা যায়? জি, ধন্যবাদ। একটা ভালো প্রশ্ন করেছে যে মশাবাহিত রোগগুলোকে আমরা কিভাবে দমন করব। মশাবাহিত রোগগুলোকে দমন করতে হলে হচ্ছে মশাকে দমন করতে হবে।
রোগ হয়ে গেলে সেটা হচ্ছে যে মেডিকেল চিকিৎসার আওতায় আনতে হবে, কিন্তু রোগ হওয়ার আগ পর্যন্ত হচ্ছে যে মশাকে দমনের মাধ্যমে হচ্ছে সেই রোগগুলো থেকে মুক্তি থাকতে হবে। কিন্তু রোগ যখন ধরা দিবে তখন হচ্ছে যে যেমন আপনি একটা গল্প বলেছিলেন যে সে একটি জ্বরকে সাধারণ জ্বর হিসেবে গণ্য করে নিয়েছিল, কিন্তু বর্তমান সময়ে যেভাবে মশার প্রকোপ বেড়েছে সেজন্য কোনো জ্বরকে সাধারণ জ্বর হিসেবে মানে চিন্তা করা উচিত, অবহেলা করা যাবে না। সেজন্য হচ্ছে প্রথমে অবশ্যই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে তার শরীরে অন্য কোনো জটিল কোনো রোগ বাসা বেঁধেছে কিনা, সেটা থেকে আগে নিশ্চিত হয়ে তারপরে বাকি সিদ্ধান্ত নিতে হবে। এই প্রশ্নের সাথে যদি বলেন দু একটা মশাবাহিত রোগের নাম, তাহলে সবার জানা হয়ে যাবে। ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো অত্যন্ত, যেমন চিকুনগুনিয়া। আমি যদি এখন ম্যালেরিয়ার কথা বলি, ম্যালেরিয়া হচ্ছে পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য যদি একসময় ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সমতল ভূমিতে অনেকটা দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি। আমি মেজিপাড়া বড় মহিষখালী কৈশোর অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের সদস্য বলতেছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে মশা বংশ বিস্তার কমাতে কি করা প্রয়োজন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা এইগুলো আলোচনা করছিলাম। হ্যাঁ, যে মশা বংশ বিস্তার রোধে আমাদের নিজেদের গণসচেতনতা গড়ে তুলতে হবে। একটি সামাজিক সুন্দর একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে হচ্ছে যে সেই মশা প্রতিরোধ ব্যবস্থা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে সাধারণ মানুষ, যেমন এই যে আমাদের ছোট্ট বন্ধু যেভাবে বলেছিল যে বিভিন্ন জায়গায় নারিকেলের খোসা সহ অন্যান্য জিনিসপত্র, প্লাস্টিক আমরা রাস্তাঘাটে সবসময় দেখছি, আমরা হাঁটার সময় ফেলে দিচ্ছি। আমরা যদি সেই জিনিসটা ফালানোর সময় যদি একটা ঝুড়ি খুঁজি, হয়তো দু এক কদম সামনে এগিয়ে গেলে হয়তো একটা ঝুড়ির মধ্যে সেটা আমরা ফেলতে পারতাম, কিংবা নির্দিষ্ট স্থানে ফেললেই কিন্তু সেই সমস্যাগুলো থেকে আমরা অনেকটাই বের হয়ে আসতে পারবো। আসলে এই শিক্ষাটা আমাদের পারিবারিক পর্যায় থেকেই আসতে হবে, এটাও একটা উদ্যোগ। হ্যাঁ, একই সাথে পারিবারিক পর্যায়ের পাশাপাশি হচ্ছে যে বিদ্যালয়গুলোতেও আমাদের শিক্ষকরা এখানে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। প্রত্যেক স্কুলের শ্রেণীকক্ষে যদি একটা করে ডাস্টবিন রাখা হয় এবং পাশাপাশি যদি এখানে শেখানো হয়, যেমন শেখানো বলতে সেখানে কোনো একটা মহড়ার আয়োজন করা হয়, যেমন প্র্যাকটিক্যাল ভাবে যে আমরা দেখাবো যে একটা ডাবের খোসা পড়ে আছে, সেটার মধ্যে পানি জমে কিভাবে মশাগুলো বংশবৃদ্ধি হচ্ছে, সেভাবে হচ্ছে কিন্তু আমরা সেটা থেকে বের হয়ে আসতে পারি। জি, খুব চমৎকার উদাহরণ দিয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটি রাখুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম, আমি কৈশোর অগ্রদূত বেতার শ্রোতা ক্লাব থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। সাধারণত আমরা মশা তাড়ানোর ক্ষেত্রে ঘরের মধ্যে কয়েল কিংবা অন্যান্য উপাদান ব্যবহার করে থাকি। এটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু প্রভাব ফেলে স্বাস্থ্যের মধ্যে? জি, ধন্যবাদ আপনাকে। তো আমরা যে আলোচনায় ছিলাম অলরেডি, তার প্রশ্নের উত্তরগুলো চলে এসেছে। তো আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় নিয়ে বিশেষজ্ঞের কিছু পরামর্শ এবং জরুরি বার্তা। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে দু একটি কথা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। মশা প্রাণীটা খুব ক্ষুদ্র হলেও এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি, যদিও আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় মশার কিছুটা ভূমিকা রয়েছে, কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করলে মশা থেকে আমরা নেগেটিভ দিকটাই বেশি পেয়ে থাকি। সেই নেগেটিভ দিকের চিন্তা করলে মশার মাধ্যমে যেসব প্রাণঘাতী রোগ হয়ে থাকে, ম্যালেরিয়া, ডেঙ্গু সহ বিভিন্ন রোগ ছড়াচ্ছে এসব মশার মাধ্যমে। সেই জন্য মশা প্রতিরোধ করাটাই সবচেয়ে উত্তম, কারণ আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সেজন্য আমরা রোগ হওয়ার আগে যদি আমরা আমাদের হাতে যেহেতু সেই পদক্ষেপটি, সেই পদ্ধতিটি আমাদের নিজেদের হাতে নিয়ন্ত্রণ রয়েছে, তাহলে আমরা সেই পদ্ধতিটাকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি। মশা প্রাকৃতিক উপায়ে যেমন বাড়ির চারপাশে যদি নিম গাছ লাগানো হয়, তাহলে নিম গাছ হচ্ছে একটি হিউম্যান শিল্ড হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ, শুধু মশা না, অন্যান্য অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের রোগ থেকে আমাদেরকে রক্ষা দিচ্ছে। তারপরে হচ্ছে যে একটি ম্যাপল গাছ আছে একটি, সেই ম্যাপল গাছ হচ্ছে যে ম্যালেরিয়ার বংশবিস্তার রোধে সহযোগিতা করে থাকে। এরকম বিভিন্ন গাছ থেকে, তারপরে হচ্ছে যে যেমন নিমের তেল কিংবা তুলসী গাছ, এসব প্রাকৃতিক উপাদানে আমরা সহযোগিতা নিয়ে আমরা মশা থেকে পরিত্রাণ পেতে পারি। ধন্যবাদ আপনাকে।
আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে চমৎকার তথ্য দেওয়ার জন্য। সুপ্রিয় শ্রোতা, যারা কুইজে অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। এখন জানিয়ে দিচ্ছি, গত পর্বে শিশুদের পানিবাহিত রোগ থেকে সুরক্ষা পেতে করণীয় কুইজে অংশ নিয়ে যিনি বিজয়ী হয়েছেন তার নামটি হলো মোর্শেদুল হক তুহিন, পূর্ব মেরেংলোয়া, রামু, কক্সবাজার। আমি বিজয়ীর নামটি আরেকবার বলছি, মোর্শেদুল হক তুহিন, পূর্ব মেরেংলোয়া, রামু, কক্সবাজার। প্রিয় শ্রোতা, এখন আজকের পর্ব মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় নিয়ে রয়েছে একটি কুইজ। কুইজটি হলো, স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয় এমন কোন কোন পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানো যায়। আমি আবার করছি প্রশ্নটি, স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয় এমন কোন কোন পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানো যায়। প্রিয় শ্রোতা, কুইজের উত্তর লাইভ অনুষ্ঠান চলাকালীন পাঠাতে SMS করুন 01882771333 এই নম্বরে। এছাড়া বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক এবং ইউটিউব পেজেও এই কুইজের সঠিক উত্তর মতামত কমেন্টসে লিখে পাঠাতে পারবেন। উত্তর পাঠানোর সময় আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা সহ পাঠাবেন। কুইজ বিজয়ীর জন্য রয়েছে বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার, যা আপনার ঠিকানায় পৌঁছে যাবে। সুপ্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। যারা শুনছেন, প্রশ্ন করেছেন, প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রত্যেক শিশুর জীবন অপার সম্ভাবনাময়। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের পর্ব মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয় প্রতি সোমবার সকাল 10টা 30 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।